বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি রুনা নাসরিন, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা, তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাই। আমি তোমাদের গত ক্লাসে আজকে আমার যে ক্লাসটা সেটা হচ্ছে সেকেন্ড ইয়ার নন মেজরের সাথে প্রিন্সিপাল অফ স্ট্যাটিস্টিক্সে আমি টেস্ট অফ হাইপোথিসিস ক্লাসটা নিচ্ছিলাম। গত ক্লাসে আমরা যে বিভিন্ন টেস্টগুলো আছে, জেড টেস্ট, টি টেস্ট, কাই স্কোয়ার টেস্ট, এফ টেস্ট, এগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে আমরা কাই স্কোয়ার টেস্ট পর্যন্ত কথা বলেছি। আজকে আমরা এফ টেস্ট নিয়ে আলোচনা করব এবং তার সাথে টেস্টের যে স্টেপসগুলো আছে সেগুলো নিয়েও আমরা কথা বলবো। এরপরে যদি আমরা সময়ে আমাদের থাকে তাহলে আমরা ম্যাথ নিয়েও কিছু কাজ করব। তো চলো যাই, স্লাইডে ফিরে যাই, নোটসটা নিয়ে নেই। তাহলে দেখো, আমরা যে কথাটা বলছিলাম, এফ টেস্টটা অ্যাকচুয়ালি আর এ ফিশার প্রথম এটা নিয়ে এটার ধারণাটা দেন, আর এ ফিশার, আর হচ্ছে স্নেডেকর এটাকে বাস্তবে রূপ দেন। তো স্নেডেকর আর এ ফিশারের নাম অনুসারে এটাকে এফ টেস্ট রাখেন। তো এটাতে আমরা করি কি, দেখো ধরে নিচ্ছি আমরা S1 স্কোয়ার এবং S2 স্কোয়ার দুটো স্যাম্পল ভ্যারিয়েন্স। আমরা জানি, তোমাদেরকে আমি যখন টেস্টের বিভিন্ন কি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা প্যারামিটার এবং স্ট্যাটিস্টিক এগুলো নিয়ে কথা বলেছিলাম এবং সেখানে আমাদের প্যারামিটার ছিল হচ্ছে কি, প্যারামিটার ছিল আমাদের সিগমা স্কোয়ার, এগুলো ছিল আমাদের সিগমা 1 স্কোয়ার, সিগমা 2 স্কোয়ার, এগুলো ছিল আমাদের প্যারামিটার, বা মিউ, হ্যাঁ, রো, এগুলো ছিল আমাদের প্যারামিটার। আর এইটারই স্ট্যাটিস্টিক হচ্ছে এস স্কোয়ার। ওকে, এস স্কোয়ার হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক। তো আমরা স্ট্যাটিস্টিকটা কোত্থেকে নেই আমরা বলেছিলাম, এটা হচ্ছে স্যাম্পল থেকে নেই এবং এটা যেহেতু ভ্যারিয়েন্স, তো এইটা হচ্ছে আমাদের স্যাম্পল ভ্যারিয়েন্স আর এটা হচ্ছে আমাদের কি, পপুলেশন ভ্যারিয়েন্স। ওকে, তাহলে এটা সিগমা স্কোয়ার হচ্ছে আমাদের পপুলেশন ভ্যারিয়েন্স আর হচ্ছে এস স্কোয়ার হচ্ছে আমাদের স্যাম্পল ভ্যারিয়েন্স। তাহলে এখানে আমাদের যে কথাটা আমরা বলছি, আমরা ধরে নিচ্ছি দুটো আমাদের পপুলেশন আছে, সেখানে S1 স্কোয়ার হচ্ছে একটা স্যাম্পল ভ্যারিয়েন্স একটা পপুলেশনের, এবং আরেকটা পপুলেশনের স্যাম্পল ভ্যারিয়েন্সটাকে আমরা ডিফাইন করছি বা ডিনোট করছি হচ্ছে S2 স্কোয়ার দিয়ে। এখন এই যে S1 স্কোয়ার S2 স্কোয়ার, এই যে স্যাম্পল ভ্যারিয়েন্সটা, এটা সেম ভ্যারিয়েন্স ফ্রম এ নর্মাল পপুলেশন। একটা নর্মাল পপুলেশন থেকে আমরা দুটো সেম ভ্যারিয়েন্স কল্পনা করব, সেটা হচ্ছে পপুলেশন ভ্যারিয়েন্সটা। সেখান থেকে, সেই পপুলেশন থেকে আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল নিব। আমি তোমাদের আবার একটু ক্লিয়ার করছি, সেটা হচ্ছে, একটু মুছে নিই, দাঁড়াও, এখানে আমরা একটু মুছে নিই। আমরা ধরে নিচ্ছি একটা পপুলেশন আমাদের হাতে আছে, এখানে আমি একটু লিখি, এখানে আমাদের একটা পপুলেশন আছে, ঠিক আছে, এটা ধরো আমার পপুলেশন, এখানে আমাদের একটা পপুলেশন আছে যার একই ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার। এই পপুলেশন থেকে আমরা দুটো স্যাম্পল নিয়েছি, এই দুটো স্যাম্পলের, একটা স্যাম্পলের স্যাম্পল ভ্যারিয়েন্স হচ্ছে S1 স্কোয়ার, আবার আরেকটা পপুলেশনের স্যাম্পল, সরি, আরেকটা স্যাম্পলের স্যাম্পল ভ্যারিয়েন্সটা হচ্ছে S2 স্কোয়ার। কিন্তু দুটোরই হচ্ছে পপুলেশন ভ্যারিয়েন্সটা সেম সিগমা স্কোয়ার। ওকে, আবারও বলছি যে আমরা ধরে নিচ্ছি আমাদের একটা নর্মাল পপুলেশন আছে, এই পপুলেশনের থেকে আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল ড্র করছি। একটা হচ্ছে এই ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলের, এটার সাইজটা আমরা ধরে নিচ্ছি N1 আর এটা ধরে নিচ্ছি আমরা N2, ঠিক আছে, এই দুটো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল আমরা ধরছি। আমি যদি এটাকে বাস্তব একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে ধরো তোমাদের এমন হতে পারে যে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ার ছাত্রদের কাছ থেকে আমি এভারেজ হাইটটা জানতে চাই। তো তাদের আমি দুটো স্যাম্পল ড্র করলাম, একটা স্যাম্পলকে ডিফাইন করলাম N1, তার স্যাম্পল ভ্যারিয়েন্সটা হচ্ছে S1 স্কোয়ার, আরেকটা স্যাম্পল আমি ড্র করলাম, সেটাকে আমি ডিফাইন করলাম, ডিনোট করলাম N2 দিয়ে, এবং তার স্যাম্পল ভ্যারিয়েন্সটা হচ্ছে S2 স্কোয়ার। এবং দুটোরই যেহেতু এগুলো স্যাম্পল ভ্যারিয়েন্স, দুটোরই পপুলেশন ভ্যারিয়েন্সটাকে আমরা ধরে নিচ্ছি S স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা জানতে চাই আসলে S1 স্কোয়ার এবং S2 স্কোয়ার মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা। ঠিক আছে,
তাহলে এইটা যখন আমরা টেস্ট করতে চাইবো তখন আমাদের আমরা এফ টেস্টের মাধ্যমে করব, এবং সেই ক্ষেত্রে আমাদের দেখো আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকটা হবে এটা, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমি একটু দেখি, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে S1 স্কোয়ার ডিভাইডেড বাই S2 স্কোয়ার। ঠিক আছে, এখানে S1 স্কোয়ারের জন্য আমার একটা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে এবং S2 স্কোয়ারের জন্য আমার একটা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে। S1 স্কোয়ারের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডমটাকে আমরা ধরবো n-1 এটা, আর S2 স্কোয়ারের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম হবে n2-1। তো সেই ক্ষেত্রে আমরা আবারও বলছি, পপুলেশন একটা নর্মাল পপুলেশন থেকে আমরা দুটো স্যাম্পল কালেকশন করব। সেই স্যাম্পলগুলো একটাকে ধরছি আমরা n1 আর একটাকে ধরছি n2, এবং দুটোরই আমরা দুটো স্যাম্পল থেকে দুটো ভ্যারিয়েন্স পাবো। একটা হচ্ছে আমাদের S1 স্কোয়ার এখান থেকে, আর এটা থেকে আমরা পাবো S2 স্কোয়ার। দুটোরই পপুলেশন ভ্যারিয়েন্সটা আমরা ধরে নিচ্ছি সিগমা স্কোয়ার। তো এইটা যদি আমরা টেস্ট করতে চাই তাহলে আমাদের যেই টেস্টটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমাদের এফ টেস্ট স্ট্যাটিস্টিক। ওকে, এবং সেই ক্ষেত্রে এফ টেস্ট স্ট্যাটিস্টিকে আমরা লিখতে পারি S1 স্কোয়ার বাই S2 স্কোয়ার। ঠিক আছে, আর হচ্ছে S1 স্কোয়ার উপরেরটার, হ্যাঁ, এটার হচ্ছে যেই ডিগ্রিজ অফ ফ্রিডমটা হবে সেটাকে আমরা বলছি, এটা ডিগ্রিজ অফ ফ্রিডম হবে n1-1, এই যে, এবং সেকেন্ড S2 স্কোয়ার যেটা তার ডিগ্রিজ অফ ফ্রিডম হবে n2-1। তাহলে আমরা বুঝতে পারছি যে এই এফ টেস্টের ক্ষেত্রে আমার কিন্তু দুটো ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে আমরা কাজ করছি। ওকে, আর আরেকটা জিনিস তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই এফ ইকুয়াল টু S1 স্কোয়ার বাই S2 স্কোয়ার আমরা লিখবো যখন আমাদের S1 স্কোয়ারটা বড় হবে। ঠিক আছে, S1 স্কোয়ার বড় হলে আমরা উপরে দিব S1 স্কোয়ার আর নিচে দিব S2 স্কোয়ার, কিন্তু যদি S2 স্কোয়ারটা বড় হয়, লার্জার হয়, তাহলে উপরে S2 স্কোয়ার আসবে, নিচে S1 স্কোয়ার আসবে। যেমন ধরো এখানে আমরা লিখেছি দ্য টেস্ট স্ট্যাটিস্টিক এফ ইজ সো ডিফাইন্ড দ্যাট S1 স্কোয়ার ইজ দ্য নিউমেরেটর is expected to be larger than the denominator S2 স্কয়ার। তাহলে ডিনোমিনেটর যদি আমার ছোট হয় তাহলে আমরা নিচে বসাবো, এবং নিউমেরেটর যদি আমার বড় হয় তাহলে আমরা উপরে বসাবো। যদি আবার উল্টো হয়, আমাদের যদি S2 স্কয়ারটা বড় হয় তাহলে S2 স্কয়ারটাকে আমরা নিউমেরেটরে বসাবো, আর S2 স্কয়ারটাকে আমরা ডিনোমিনেটরে বসাবো। ওকে, এই হলো আমাদের টেস্ট, এফ টেস্ট। এইবারে আসো আমাদের আমাদের টেস্টগুলোর স্টেপসটা কি। আমরা একদম ইয়েতে চলে যাই, অর্থাৎ তুমি যখন ম্যাথটা করবে তখনও কিন্তু এইভাবেই তোমার আগাতে হবে। সেটা কি, প্রথমে তুমি একটা নাল হাইপোথিসিস সেট আপ করবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল প্রথম নাম্বারেই হচ্ছে তুমি যখন ম্যাথের কাজ করবে তখন তোমার বা রিসার্চের কাজ করবে, যখনই করো না কেন, তাহলে তোমাকে প্রথম সেট আপ করতে হবে কি, নাল হাইপোথিসিস, দেন করতে হবে অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে ফার্স্ট অফ অল, যেমন ধরো আমরা যদি বলি যে ঢাকা কলেজের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের বা ফিজিক্স ডিপার্টমেন্টের ছাত্রদের আমি এভারেজ হাইট ধরলাম 5 ফিট 3 ইঞ্চি। তাহলে এই যে প্রথমে আমি মিউ ইজ ইকুয়াল টু, মিউটা লিখতে পারিনি অত সুন্দর করে, মিউ ইজ ইকুয়াল টু 5 ইঞ্চিস ধরলাম, 5.5 ইঞ্চিস। ওকে, তাহলে প্রথম কাজটা হচ্ছে আমি জানতে চাই যে আসলে এই ক্লাসের ছাত্রদের এভারেজ হাইটটা 5.5 কি না। তাহলে প্রথম ফার্স্ট অফ অল আমাদের ডিফাইন করতে হবে কি, নাল হাইপোথিসিস। এরপরে আমাদের ডিফাইন করতে হবে অল্টারনেটিভ হাইপোথিসিস H1, এবং এইগুলো কিন্তু তোমাদের আমি যখন টেস্টে বিভিন্ন এক্সাম্পলগুলো নিয়ে কথা বলেছি তখন কিন্তু কি পয়েন্টগুলো নিয়ে কথা বলেছি, ডেফিনেশনগুলো নিয়ে সেইখানে আমরা আলোচনা করেছি। তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা জানি যে এটা তিন ভাবে আমরা হতে পারে। একটা হচ্ছে নট ইজ ইকুয়াল টু, দেন হতে পারে গ্রেটার দেন H1, মিউ গ্রেটার দেন 5.5, এবং আরেকটা হতে পারে মিউ লেস দেন 5.5। তাহলে এখন এই তিনটা থেকে যে কোনো একটা অল্টারনেটিভ আমাকে চুজ করতে হবে, সেটাও আমাকে দেখতে হবে আমার কোশ্চেনে আসলে আমাকে কিভাবে দেওয়া আছে। যদি এমন হয় যে এই ক্লাসের ছাত্রদের এভারেজ হাইট 5.5 কি না যাচাই করো, তাহলে আমরা অল্টারনেটিভ চুজ করব এটা। অর্থাৎ শুধু যদি আমাদের টেস্ট করতে বলে বড় কিংবা ছোট, লেস, বেশি বা কম, এরকম কিছু যদি না বলে তাহলে আমরা নট ইজ ইকুয়াল টু লিখবো। আর যদি আমাদের বলা হয় যে এই ক্লাসের ছাত্রদের হাইট 5.5 এর চেয়ে বেশি কিনা যাচাই করো, সেই ক্ষেত্রে আমরা নালটা ধরবো
5.5 মিউ ইজ ইকুয়াল টু, আর অল্টারনেটিভে ধরবো আমরা মিউ গ্রেটার দেন 5.5। আর যদি আমাদের বলা হয় যে এই ক্লাসের ছাত্রদের হাইট 5.5-এর চেয়ে কম কিনা যাচাই করো, তাহলে আমরা নালটা ঠিকই 5.5 ধরবো, আর অল্টারনেটিভে এসে আমরা ধরবো 5.5 মিউ লেস দেন 5.5। তাহলে এইভাবে আমরা প্রথমেই কাজটা করব, ফার্স্টে যে নাল হাইপোথিসিসটা ড্র করব, দেন আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিসটা আমরা লিখব। ঠিক আছে, এখানে আরো কিছু এক্সাম্পল দেয়া আছে, যেমন ধরো এখানে দেয়া আছে যেটা, ফর এক্সাম্পল, সাপোজ দ্যাট উই ওয়ান্ট টু টেস্ট দ্য হাইপোথিসিস দ্যাট দ্য মান্থলি অ্যাভারেজ প্রাইস অফ এ কমোডিটি ইজ টাকা 100 পার কেজি। তাহলে মান্থলি প্রাইস হচ্ছে আমাদের বলা হচ্ছে যে 100 টাকা পার কেজি, ঠিক আছে, একটা কমোডিটির। ইন দিস কেস দ্য ফলোয়িং নাল হাইপোথিসিস অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস টু বি কনসিডার্ড। তাহলে কি হতে পারে, আমরা এইচ নট মিউ ইজ ইকুয়াল টু ধরেছি 100 টাকা, এগেইনস্ট অল্টারনেটিভ ধরেছি আমরা h1 মিউ নট ইজ ইকুয়াল টু 100 টাকা। তাহলে 100 টাকার বেশি বা কম কিনা সেই রকম যদি আমাকে বলতো, শুধু বলা হয়েছে যে 100 টাকা কিনা টেস্ট করে দেখো, তাহলে সেই ক্ষেত্রে আমরা নট ইজ ইকুয়াল টুটাই চুজ করব। ওকে, এরপরে আসো লেভেল অফ সিগনিফিকেন্স আমাদের ডিফাইন ধরে নিতে হবে। সেকেন্ড স্টেপে হচ্ছে আমাদের স্পেসিফাই দ্য লেভেল অফ সিগনিফিকেন্স প্রায়র টু স্যাম্পলিং। তাহলে আমাদের লেভেল অফ সিগনিফিকেন্সটা কত ধরবো আমরা, অর্থাৎ আমার যে কাজটা আমি করব সেই কাজের ক্ষেত্রে আমার কত পার্সেন্ট এরর ধরবো সেটা আমাকে ডিফাইন করতে হবে। দেখো, at the second step of test of hypothesis it is required to specify that level of significance। তাহলে সেকেন্ড স্টেপটাই হচ্ছে আমার লেভেল অফ সিগনিফিকেন্সটা ডিফাইন করা, because the risk of taking wrong decision depend on the nature of the study, so maximum risk should be determined before drawing the sample from the population। তাহলে এখানে তোমাদের হয়তো এত কিছু না লিখলেও হবে, প্রশ্নের ইয়েটা তোমার প্রশ্নের যে মার্কসটা থাকবে সেটা হয়তো বেশি থাকবে না, সেই ক্ষেত্রে তুমি শুধু বলে দিলা যে সেকেন্ড ইয়েতে আমাদের সেকেন্ড স্টেপে আমরা নাল হাইপোথিসিস লেভেল অফ সিগনিফিকেন্সটা স্পেসিফাই করব। ঠিক আছে, কারণ আমাদের এখানে যে জিনিসটা হয়, আমরা কত পার্সেন্ট রিস্ক, অর্থাৎ আমার যে আমরা যে রং ডিসিশনের যে রিস্কটা সেটা কত পার্সেন্ট সেটা আমরা এখানে ডিফাইন করে দিব। আমি যে কাজটা করব সেই কাজের ক্ষেত্রে কত পার্সেন্ট ভুলকে আমরা কনসিডার করব বা অ্যালাউ করব সেটা আমাকে প্রথমেই বলে দিতে হবে। তো এখানে আমরা বলছি অলদো ইউজুয়ালি আলফা ইজ ইকুয়াল টু 0.05 ইজ কনসিডার্ড, বাট দ্য ভ্যালু অফ আলফা মে ভ্যারি ডিপেন্ড অন দ্য সেন্সিটিভিটি অফ দ্য স্টাডি। তাহলে আমরা সাধারণত 5% ধরি, কিন্তু আসলে এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার যে স্টাডি সেই স্টাডির সেন্সিটিভিটিটা কীরকম সেটার উপর ডিপেন্ড করে আমার আলফাটা বা লেভেল অফ সিগনিফিকেন্সটা ডিফাইন করতে হবে। যেমন ধরো আমি যদি এখানে কোনো ড্রাগস বা ওষুধের ক্ষেত্রে কনসিডার করি, সেই ক্ষেত্রে কিন্তু এই 5% দিয়ে আমার কাজ হবে না, কারণ 5% এইগুলো মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। সেই ক্ষেত্রে আমার হয়তো দেখা যাবে 0.01 বা অথবা 0.01 অথবা 0.1, এটা ডিপেন্ড করবে হচ্ছে স্টাডিটা কীরকম সেটার উপর, কতটা রিস্ক আমাদের আমি অ্যালাউ করব সেই ক্ষেত্রে সেটার উপর ডিপেন্ড করবে লেভেল অফ সিগনিফিকেন্সটা। কারণ এই যে ড্রাগসগুলো তৈরি হয় সেই ড্রাগসের ক্ষেত্রেও কিন্তু আমাদের দেখবা তোমরা লেভেলটা খুলে ওখানেও কিন্তু লেখা থাকে যে এটা এত পার্সেন্ট লেভেল অফ সিগনিফিকেন্সে টেস্ট করা হয়েছে। তো সেই ক্ষেত্রে লেভেল অফ সিগনিফিকেন্স দেখা যায় 0.00001, কারণ এখানে মানুষের লাইফ জড়িত। এখানে যদি ভুলটাকে আমরা অনেক বেশি ভুলটাকে কনসিডার করে দিই তাহলে কিন্তু মানুষের জীবনটাই চলে যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার ভুলটা খুবই কম হতে হবে, আমি এররটাকে অনেক মিনিমাম ধরে নিয়ে কাজ করব। এইগুলো হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। দেন হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে একটা সুইটেবল টেস্ট স্ট্যাটিস্টিক, অর্থাৎ কোন টেস্ট স্ট্যাটিস্টিকের মাধ্যমে আমি আমার হাইপোথিসিসটা টেস্ট করব। এটা ডিপেন্ড করবে কিসের উপরে, এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার স্যাম্পল সাইজের উপর ডিপেন্ড করবে, এবং আমাদের এই যে পপুলেশনের যে অ্যাজাম্পশনটা সেটার উপর ডিপেন্ড করবে। দেখো কি কি আমি একটু ইন্ডিকেট করে দিচ্ছি। একটা হচ্ছে আমাদের কি কি অ্যাজাম্পশন অফ মেড অ্যাবাউট দ্য পপুলেশনের যে অ্যাজাম্পশন যেটা আছে, পপুলেশন ডিস্ট্রিবিউশন যেটা, সেই অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করবে, স্যাম্পল সাইজের উপর ডিপেন্ড করবে, আর হচ্ছে আমাদের নাল হাইপোথিসিসের উপরেও ডিপেন্ড করবে। অ্যাকচুয়ালি আমরা কি টেস্ট করতে চাই সেটার উপরেও ডিপেন্ড করবে আমাদের কোন টেস্ট স্ট্যাটিস্টিকটা আমরা আসলে এখানে
ধরবো, ঠিক আছে, কনসিডার করবো। দেন আসো একটু মুছে নেই। দেন হচ্ছে আমাদের ক্রিটিক্যাল রিজনটাকে আমরা ডিফাইন করব, ঠিক আছে। ক্রিটিক্যাল রিজনটা আমাদের ডিপেন্ড করবে কিসের উপরে? establish the critical region. At this stage, the critical region is to be established on the basis of the above step. That means the critical region is selected on the depend on the alternative hypothesis, whether it is one tail or two tail, the level of significance and the selected test statistic. দেখো এই এই যে ক্রিটিক্যাল রিজিয়নটা সেটা ওয়ান অ্যাকচুয়ালি কি মিন করছে, আমি একটু আগে তোমাদের যে কথাটা বলেছিলাম যে আমার অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি হবে, সেটা কি ওয়ান টেল হবে না টু টেল হবে, সেটা কিন্তু ডিপেন্ড করবে হচ্ছে আমার আমি কি আমার কি করতে চাই। হ্যাঁ, আমি যে হাইপোথিসিসটা নিয়ে অর্থাৎ প্রশ্নেই তোমার উল্লেখ করা থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমার ক্রিটিক্যাল রিজনটা যদি আমার নট ইকুয়াল টু হয়, তাহলে ক্রিটিক্যাল রিজনটা হবে আমার বোথ সাইডে টু টেল টেস্টের, ঠিক আছে। আর যদি আমাদের এটা গ্রেটার দেন অথবা লেস দেন হয়, তাহলে আমাদের ক্রিটিক্যাল রিজনটা ওয়ান সাইডেড হবে। সেটা যদি গ্রেটার দেন হয় তাহলে আমাদের রাইট সাইড হবে, আর যদি লেস দেন হয় তাহলে আমাদের লেফট সাইড হবে। সুতরাং সেই ক্রিটিক্যাল রিজনটা আমাদের আসলে অটোমেটিক্যালি চলে আসবে এটা। দেন হচ্ছে কালেক্ট স্যাম্পল অ্যান্ড কম্পিউট দ্য ভ্যালু অফ দ্য টেস্ট স্ট্যাটিস্টিক। এরপরে আমাদের স্যাম্পল কালেকশন করব, ঠিক আছে। স্যাম্পল কালেকশন করার পরে আমরা এই স্যাম্পলগুলো টেস্ট স্ট্যাটিস্টিক যেটা আছে সেটার মধ্যে আমরা বসিয়ে আমাদের টেস্ট ভ্যালুটা বের করে নিব। এরপরে হচ্ছে লাস্ট নাম্বার 4 হচ্ছে আমরা অবজার্ভ ভ্যালু এবং ক্রিটিক্যাল ভ্যালু, অর্থাৎ আমরা টেস্ট স্ট্যাটিস্টিকে বসানোর পরে, যেমন ধরো আমরা এই যে জেড একটা টেস্ট স্ট্যাটিস্টিক, এটার একটা ভ্যালু আছে এক্স বার, ধরো এক্স বার মাইনাস মিউ বাই সিগমা সাপোজ, ঠিক আছে। তো সিগমা বাই √n, এইটার মধ্যে মান বসানোর পরে আমি একটা মান পেলাম, যেমন ধরো 2.36, এটা ধরো আমি একটা রেজাল্ট পেলাম। এই ভ্যালুটা হচ্ছে আমাদের কি টেস্ট ভ্যালু, বা এটা ক্যালকুলেটেড ভ্যালু আমরা বলতে পারি। আরেকটা ভ্যালু আমরা কোত্থেকে পাবো? টেবিল থেকে আমরা একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটাকে আমরা বলি ক্রিটিক্যাল ভ্যালু, ঠিক আছে। তো আমরা কম্পেয়ার করব ক্রিটিক্যাল ভ্যালুর সাথে টেবিল ভ্যালুর সাথে। যদি আমাদের দেখা যায় যে ক্রিটিক্যাল ভ্যালুটা আমাদের সরি একটু মুছে নিই, যদি দেখি আমরা যে আমাদের ক্রিটিক্যাল ভ্যালুটা অর্থাৎ টেবিল থেকে যে মানটা পেয়েছি সেটা আমাদের ছোট হয়, অর্থাৎ ক্যালকুলেশন করে বা টেস্ট ভ্যালু যেটা সেটা যদি আমাদের বড় হয়, তাহলে আমার হাইপোথিসিসটা রিজেক্ট করে দিতে হবে। এই জিনিসটা আমাদের এখানে ডিসিশনের ক্ষেত্রে চলে আসবে, মেক ডিসিশনের ক্ষেত্রে। দ্য ডিসিশন অ্যাবাউট দ্য অ্যাকসেপ্টেন্স অর রিজেকশন অফ দ্য হাইপোথিসিস is taken on the basis of the critical value। তাহলে আমরা এই যে ক্রিটিক্যাল ভ্যালু আমরা এখানে পেয়েছি, সেই ক্রিটিক্যাল ভ্যালুর সাথে আমার টেস্ট ভ্যালু যেটা সেটার সাথে আমি কম্পেয়ার করেছি। কম্পেয়ার করার পরে যদি আমরা দেখি আমার টেস্ট ভ্যালু যেটা সেটা বড় হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালুর চেয়ে, তখন আমরা হাইপোথিসিসটাকে রিজেক্ট করব। দেখো, ইট ইজ আইদার রিজেক্ট দ্য নাল হাইপোথিস অর ফেইল টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস অর নট রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, দ্যাট মিনস একসেপ্ট দ্য নাল হাইপোথিসিস। তার মানে হচ্ছে যদি আমার হাইপোথিসিসটা টেস্ট ভ্যালুটা যদি আমার বড় হয় দেন ক্রিটিক্যাল ভ্যালু, সেই ক্ষেত্রে আমরা হাইপোথিসিসটাকে কি করব? রিজেক্ট করব, আর আদারওয়াইজ আমরা হাইপোথিসিসটাকে একসেপ্ট করব, ঠিক আছে। এই হলো আমাদের এই যে টেস্ট যেটা, অর্থাৎ টেস্টের যে স্টেপসগুলো, টেস্ট অফ হাইপোথিসিস যে স্টেপসগুলো সেগুলো। এখানে আমি তোমাদের কিছু ভ্যালু দিয়েছি। এই জেড এর ক্ষেত্রে এই ভ্যালুগুলো তোমরা একটু মনে রাখবে, কারণ হচ্ছে জেড এর টেবিল থেকে বের করাটা একটু তোমাদের জন্য হয়তো একটু কষ্ট হয়ে যাবে। যার কারণে এই জেড টেস্টের ক্ষেত্রে এই দুটো মনে রাখলেই যথেষ্ট। 10% আমরা খুব বেশি একটা কাজ খুব একটা হয় না। এখানে আমরা যেটা কাজ করব এই দুটো মান নিয়ে কাজ করলে তোমাদের মোটামুটি হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি কি বলছি যে এই জেড টেস্টের জন্য, ঠিক আছে, জেড টেস্টের জন্য যদি 1% লেভেল অফ সিগনিফিকেন্স হয়, সেই ক্ষেত্রে আমার গ্রেটার দেনের জন্য, অর্থাৎ গ্রেটার দেন অথবা লেস দেন ওয়ান টেলের ভ্যালু যেটা, সেই ওয়ান টেলের ভ্যালুটা হবে 2.58 টেস্ট ভ্যালুটা, ঠিক আছে। 1%-এর জন্য 2.58, ঠিক আছে। টু টেইলের জন্য এটা, ঠিক আছে।
এই দেখো হাইপোথিসিসটা নট ইজ ইকুয়াল টু মিউ নট ইজ ইকুয়াল টু মিউ 2, তাহলে সেই ক্ষেত্রে আমার ক্রিটিক্যাল ভ্যালুটা হবে 2.58, আর গ্রেটার ওয়ান টেইল যদি হয় অর্থাৎ লেস দেন অথবা গ্রেটার দেন যেটাই হোক না কেন, যদি ওয়ান টেইল হয় তাহলে 1% লেভেলের জন্য আমাদের টেস্ট ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে 2.53। আর একই ক্ষেত্রে অর্থাৎ এই যে নট ইজ ইকুয়াল টু মিউ নট, দ্যাট মিনস টু টেল টেস্টের জন্য 5%-এর ক্ষেত্রে আমার টেবিল মানটা হবে 1.96, এবং এই 5%-এর ক্ষেত্রে ওয়ান টেইলের জন্য আমার টেবিল মানটা হবে 1.645। তো সেটাই যখন তোমরা কাজ করবে সেটা আসলে বুঝতে পারবে। যদি আমার হাইপোথিসিসটা গ্রেটার দেন হয় তাহলে আমরা রাইট সাইডে কনসিডার করব, আর যদি লেস দেন হয় তাহলে আমরা লেফট টেইলে কনসিডার করব। এই আচ্ছা, এরপরে আসি আমরা, এইটা জেডের আমাদের কিছু অ্যাজাম্পশন আছে, সেই অ্যাজাম্পশনগুলো আমরা ওই যে একটু আগে বললাম তোমাদের টেস্টের ক্ষেত্রে কিছু আমাদের অ্যাজাম্পশন ধরে নিয়ে কাজ করতে হয়। সেই অ্যাজাম্পশনগুলো কি কি? একটা হচ্ছে টেস্ট এ সিঙ্গেল পপুলেশন মিন, ঠিক আছে? আমাদের যে সিঙ্গেল পপুলেশন সেটার জন্য আমরা করতে পারি এটা অ্যাকচুয়াল সরি অ্যাজাম্পশনটা আমরা পরে বলছি। অ্যাজাম্পশন হচ্ছে আমি বলে দিই, সেটা হচ্ছে পপুলেশনটা নর্মালি হতে হবে, নর্মাল পপুলেশন হতে হবে, এবং আমরা স্যাম্পলগুলো যে কালেকশন করব সেগুলো ইন্ডিপেন্ডেন্টলি ড্র করতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার বেসিক কিছু অ্যাজাম্পশন। আরেকটা হচ্ছে র্যান্ডম স্যাম্পল ড্র করতে হবে, এগুলো হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। আর এখন আমরা যেগুলো কথা বলছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তোমরা খুব ভালো করে এই অ্যাপ্লিকেশনগুলো মনে রাখবে, কারণ অ্যাপ্লিকেশন ছাড়া তোমরা আসলে অ্যাপ্লিকেশন যদি তোমরা বলতে না পারো, মনে রাখতে না পারো, তাহলে তুমি কোন টেস্ট করবে সেটাই তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? তো প্রথমেই আমরা যাই, যদি আমার একটা সিঙ্গেল পপুলেশন থাকে, একটা পপুলেশন, সেই ক্ষেত্রে আমার সিঙ্গেল পপুলেশনের মিন টেস্ট করার জন্য আমরা জেড টেস্ট ইউজ করব। আবার একইভাবে যদি আমরা সিঙ্গেল পপুলেশনের দুটো দুটো যদি পপুলেশন থাকে, সেই দুটো পপুলেশনের মিনটা ইকুয়াল কিনা সেটা যাচাই করার জন্য আমরা জেড টেস্ট করব। আমরা এই দুটো নিয়ে আগে কথা বলি। একটা হচ্ছে যে এক্সাম্পল যদি আমরা দেই, যে যদি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের ছাত্রদের আমি অ্যাভারেজ হাইট জানতে চাই, যেই ক্লাসের ছাত্রদের অ্যাভারেজ হাইট 5.5 কিনা যাচাই করতে চাই, তাহলে দেখো আমার পপুলেশন কয়টা? একটা পপুলেশন। কারা সেটা? সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের ছাত্ররা। তাহলে আমার এই একটা পপুলেশনের জন্য আমি এই পপুলেশন মিনটা টেস্ট করতে চাই, এটা আমি কল্পনা করেছি যে এইটা ঠিক কিনা। আমি কল্পনা করেছি 5 ফিট 5, আসলেই কি 5 ফিট 5 সেটা আমরা যাচাই করে দেখতে চাই। তাহলে এরকম টেস্টের জন্য আমরা কি করতে পারি? জেড টেস্ট করতে পারি। এবং জেড টেস্ট না শুধু, আমি এখানে পাশাপাশি তোমাদের যাই জেড এবং টিতে, সেটার ক্ষেত্রে আমরা মিন টেস্টও করতে পারি। তাহলে আমরা দেখো একই এখানে খেয়াল করে দেখবা, টেস্ট অফ এ সিঙ্গেল পপুলেশন মিন, এখানেও কিন্তু টেস্ট অফ এ সিঙ্গেল পপুলেশন মিন, দুটোই একই জিনিস আছে। তাই এখন তোমাদের আসতে পারে, তাহলে দুটোই আমরা কি দুটো টেস্টই যে কোনো একটা দিয়ে করলেই হবে? না, এখানে কিছু শর্ত আছে। সেটা হচ্ছে যদি আমাদের স্যাম্পল সাইজটা অর্থাৎ n গ্রেটার দেন 30 হয়, অর্থাৎ স্যাম্পল সাইজটা যদি বড় হয়, এবং সিগমা স্কোয়ার যদি আমার জানা থাকে, সিগমা স্কোয়ার যদি আমার নোন হয়, নোন হয় যদি, এটা যদি হয়, তাহলে নোন হলে আমরা কি করব? সেই ক্ষেত্রে এই জেড টেস্ট করব, ঠিক আছে? এই দুটো এই দুটো শর্ত হচ্ছে জেড টেস্টের জন্য। একটা হচ্ছে কি এন এর ভ্যালু অর্থাৎ স্যাম্পলটা যেটা, সেই স্যাম্পলটা কি হবে? স্যাম্পলটা হবে আমাদের ছোট, বড়, এন গ্রেটার দেন 30, লার্জ স্যাম্পল। সেই লার্জ স্যাম্পল হবে এবং সিগমা স্কোয়ারটা নোন থাকবে। যদি এরকম হয় সেই ক্ষেত্রে আমরা জেড টেস্ট করব। কিংবা জেড টেস্টের ক্ষেত্রে এই দুটো শর্তের যে কোনো একটা শর্ত যদি ফুলফিল হয়, সেটা কি হতে পারে? সেটা হচ্ছে যে ধরো এটা তোমার আছে এন গ্রেটার দেন 30, বাট সিগমা স্কোয়ারটা জানা নাই, এটা আননোন, ঠিক আছে? এটা আননোন, সেই ক্ষেত্রেও তুমি জেড টেস্ট করতে পারবে। অথবা তোমার সিগমা স্কোয়ারটা লেস দেন 30, ঠিক আছে? সিগমা স্কোয়ারটা আমরা বলে দিচ্ছি যে এখানে সিগমা স্কোয়ারটা ধরে নিচ্ছি
লেস দেন 30। সিগমা স্কোয়ার যদি লেস দেন 30 থাকে সেই ক্ষেত্রে তোমার সরি এন লেস দেন যদি 30 থাকে, অর্থাৎ যে নমুনা আমরা নিয়েছি সেই নমুনাটা যদি 30-এর চেয়ে কম হয় এবং সিগমা স্কোয়ার সেই ক্ষেত্রে যদি নোন থাকে, তাহলেও আমরা জেড করতে পারবো। তাহলে জেডের ক্ষেত্রে আমাদের যে দুটো শর্ত ছিল, একটা ছিল কি এন 30-এর চেয়ে বড়, এন গ্রেটার দেন 30, আর হচ্ছে সিগমা স্কোয়ার নোন। এই দুটো শর্ত পালন করলে তো জেড হবেই, আর দুটো শর্তের একটা শর্ত যদি পালন হয়, অর্থাৎ এন, আবারও বলছি, এন যদি 30-এর চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে যদি সিগমা স্কোয়ারটা জানা নাও থাকে তাহলেও আমরা জেড করব। আবার যদি এন 30-এর চেয়ে ছোট হয় এবং সেই ক্ষেত্রে সিগমা স্কোয়ার যদি জানা থাকে সেই ক্ষেত্রেও আমরা জেড করতে পারবো। তবে টি এর ক্ষেত্রে, এবার এটা গেল, এটা আমরা বাদ দিই। এবার আসি আমরা টি এর ক্ষেত্রে। তাহলে এই জিনিসটাই আমরা বললাম, সিঙ্গেল এই মিনটা বা সিঙ্গেল পপুলেশনের যে মিন সেটা আমরা টিতেও করতে পারি। তাহলে টি এর শর্তটা কি? টি এর শর্ত কিন্তু টি কিন্তু দুটো শর্তকেই পূরণ করতে হবে। একটা হচ্ছে এন লেস দেন 30, ঠিক আছে, এন লেস দেন 30, আর সিগমা স্কোয়ারটা আননোন হবে, আননোন হবে। এই দুটো শর্ত যদি পূরণ হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে টি টেস্টের মাধ্যমে টেস্টটা করতে পারবো। দুটো শর্ত আবারও বলছি, একটা হচ্ছে কি এন 30-এর চেয়ে ছোট হবে এবং সিগমা স্কোয়ারটা কিরকম হবে, আননোন হবে। টি এর ক্ষেত্রে যদি এই দুটো শর্তের একটা শর্তও যদি পূরণ না হয়, একটা শর্তও যদি পূরণ করতে না পারে, তাহলে কিন্তু টি টেস্ট করা যাবে না, সেটা হয়ে যাবে তখন জেড। সুতরাং টি একটা স্মল স্যাম্পল টেস্ট, এবং টি এর ক্ষেত্রে এই দুটো শর্তের কথা আমরা বলেছি, সেই দুটো শর্তই পূরণ করতে হবে। দুটো শর্ত পূরণ হলে মাত্রই, হলে যদি শুধুমাত্র দুটো শর্ত পূরণ হয় তবেই টি টেস্ট করা যাবে। তাহলে আমরা এখানে দেখলাম যে সিঙ্গেল পপুলেশন মিনটা আমরা কি দিয়ে করতে পারি, এটা আমরা জেড টেস্টের মাধ্যমেও করতে পারি, এটা আমরা টি টেস্টের মাধ্যমেও করতে পারি। তবে একটু আগে যে শর্তগুলো আমরা বললাম সেই শর্তগুলো তোমাদের মাথায় রাখতে হবে, কখন আমরা টি করব এবং কখন সেটা জেড করব। এরপরে আসো ইকুয়ালিটি অফ টু পপুলেশন মিন। তাহলে ইকুয়ালিটি অফ টু পপুলেশন মিন বলতে আমরা কি বুঝি? যেমন ধরো দুটো পপুলেশনের মিন সমান কিনা আমরা যাচাই করে দেখতে পারি। সেই ক্ষেত্রে কিভাবে আমরা এটাকে নিতে পারি? একটা এক্সাম্পল, যে আমরা জানতে চাই যে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ছাত্রদের এভারেজ হাইট এবং স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের ছাত্রদের এভারেজ হাইটটা সমান কিনা আমরা জানতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখো, আমাদের তখন আমার ইয়েটা কি হবে, নাল হাইপোথিসিসটা আমরা কিভাবে ধরি, মিউ সরি এইচ নট মিউ ওয়ান ইজ ইকুয়াল টু মিউ টু। এই ছিল আমাদের নাল হাইপোথিসিস। মিউ ওয়ান ধরো স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের ছাত্রদের হাইট, আর মিউ টু হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ছাত্রদের হাইট। তো আমরা জানতে চাচ্ছি এই দুটো ডিপার্টমেন্টের ছাত্রদের এভারেজ হাইটটা সমান কিনা। তো এই টেস্ট করতে গেলেও আমরা কিন্তু কি করব, টি জেড টেস্টের মাধ্যমেও করতে পারি। এখানে দেখো এটাও কিন্তু টি টেস্টের মাধ্যমেও করতে পারি, ঠিক আছে। টি টেস্ট এবং জেড টেস্ট দুটোর মাধ্যমেই করতে পারি, তবে একটু আগে যে শর্ত বললাম সেই শর্ত দুটো পূরণ করতে হবে। অর্থাৎ জেড টেস্ট করতে চাইলে তোমাদের স্যাম্পল সাইজ এন গ্রেটার দেন 30 এবং সিগমা স্কোয়ারটা নোন থাকতে হবে, অথবা দুটোর যে কোনো একটা শর্ত বহাল থাকতে হবে। আর টি টেস্টের ক্ষেত্রে আমি আবারও বলছি, এটা এই যে আমরা ইয়েটা দিয়েছি এটার ক্ষেত্রেও কিন্তু এই দুটো শর্ত বহাল থাকবে। যদি এই দুটো শর্ত বহাল থাকে তাহলে আমরা এটা এই হাইপোথিসিসটাও কি করতে পারি, টি টেস্টের মাধ্যমে করতে পারি। ওকে, তাহলে আমরা দুটো পেয়ে গেলাম, টি এর এবং ইয়ের জেড এর। এরপরে আসো জেড এর সিঙ্গেল পপুলেশন প্রপোর্শন। পপুলেশন প্রপোর্শন যদি সেটা সিঙ্গেল পপুলেশন প্রপোর্শন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের টেস্টটা আমরা জেড টেস্টের মাধ্যমে করতে পারি। এবং যদি টু পপুলেশন প্রপোর্শন হয়, ইকুয়ালিটি অফ টু পপুলেশন প্রপোর্শন, সেটাও আমরা জেড টেস্টের মাধ্যমে করতে পারি। এটা কিন্তু প্রপোর্শনটা আমরা শুধুমাত্র জেড এর মাধ্যমেই করে থাকি, অর্থাৎ সিঙ্গেল প্রপোর্শন হোক আর ডাবল প্রপোর্শন হোক, এই দুটো প্রপোর্শনই আমরা জেড টেস্টের মাধ্যমে করে থাকি।
আরেকটা করে থাকি হচ্ছে স্পেসিফাইড কোরিলেশন কোফিশিয়েন্ট। স্পেসিফাইড করলে অর্থাৎ কোরিলেশনের মান, পপুলেশন কোরিলেশন অবশ্যই। ধরো হাইটের সাথে ওয়েটের পপুলেশন কোরিলেশনটা 0.9 কিনা এই কলেজের ছাত্রদের 0.89 কিনা আমরা যাচাই করে দেখতে চাই, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা এটা স্পেসিফাইড পপুলেশন কোরিলেশন হলো। সেই ক্ষেত্রে এই টেস্টটা আমরা জেড টেস্টের মাধ্যমে করতে পারি। আবার একইভাবে যদি দুটো পপুলেশন কোরিলেশন কোফিশিয়েন্টের টেস্ট করতে চাই, যেমন ধরো আমরা এই সরি ফোর্থ ইয়ারের স্টুডেন্টদের হাইট আর হচ্ছে ম্যাথমেটিক্সের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হাইট আর হচ্ছে স্ট্যাটিস্টিক্সের সেকেন্ড ইয়ার ছাত্রদের হাইট সমান কিনা জানতে চাই, তাহলে দুটো পপুলেশন কোরিলেশন কোফিশিয়েন্ট, এই দুটো পপুলেশন কোরিলেশন কোফিশিয়েন্টের টেস্টটাও আমরা কিন্তু ইয়ের মাধ্যমে করতে পারি, জেড টেস্টের মাধ্যমে করতে পারি। ওকে, এবারে আসো জেড হয়ে গেল। এখন আমরা যাই টি এর দুটো আমরা কথা বলেছি, একটু মুছে নিই। টি এর আমরা সিঙ্গেলটা নিয়ে কথা বলেছি এবং ডাবলটা নিয়ে কথা বলেছি। এখন আমরা আসবো টি আমরা আরেকটা কাজ করতে পারি মিন টেস্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে পেয়ার্ড তোমার ডিফারেন্স বিটুইন টু পপুলেশন মিন, ঠিক আছে? এটা আমরা করতে পারি। এটা আচ্ছা, এটা তো আমরা বলেছি ডিফারেন্স বিটুইন টু পপুলেশন মিন, এটা আমরা করেছি টি এর। এরপরে হচ্ছে দেখো এইটা যেটা 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে জিরো কোরিলেশন টেস্ট করতে পারি। এটা জেড টেস্টের ক্ষেত্রে আমরা স্পেসিফাইড কোরিলেশন করেছি, আর টি টেস্টের ক্ষেত্রে জিরো কোরিলেশন, অর্থাৎ কোরিলেশন আদৌ আছে কিনা, হ্যাঁ, হাইটের সাথে ওয়েটের কোরিলেশন আদৌ আছে কিনা সেটা আমরা টেস্ট করে দেখতে পারি। সেই ক্ষেত্রে রো ইজগুলটা আমরা ধরে নেই জিরো। তাহলে এইটা আমরা করি কিসের মাধ্যমে? টি টেস্টের মাধ্যমে। ওকে, এরপরে আসো যে টেস্ট দ্য পপুলেশন অফ রিগ্রেশন কোফিশিয়েন্ট উইথ জিরো অর স্পেসিফাইড ভ্যালু। তাহলে রিগ্রেশন কোফিশিয়েন্টের টেস্ট আমরা করে দেখতে পারি, সেটা হচ্ছে জিরো কিনা সেটাও টেস্ট করে দেখতে পারি, অথবা একটা স্পেসিফাইড ভ্যালু আছে কিনা সেটাও আমরা টেস্ট করে দেখতে পারি। এটা হচ্ছে আমাদের টি টেস্টের জন্য। আরেকটা হচ্ছে ডিফারেন্স বিটুইন টু পপুলেশন রিগ্রেশন কোফিশিয়েন্ট। দুটো পপুলেশন রিগ্রেশন কোফিশিয়েন্টের যে ডিফারেন্সটা সেটা আমরা টি টেস্টের মাধ্যমে করে থাকি। আরেকটা যদিও এখানে বলা নাই, তোমরা একটু খুব আমরা কাজও করব, সেটা হচ্ছে পেয়ার্ড স্যাম্পলের জন্য আমরা টেস্ট করে থাকি, সেটা হচ্ছে টি টেস্ট। এটা আমরা যখন আমরা আমাদের টেস্টগুলো নিয়ে প্রবলেমগুলো সলভ করব তখন আমরা এটা নিয়ে কথা বলবো। এটা গেল টি এবং জেড। এরপরে সব কাই স্কোয়ার। কাই স্কোয়ারে আবারও বলছি, তোমরা কিন্তু প্রতিটা টেস্টের যে ইউজগুলো আছে, অ্যাপ্লিকেশনগুলো আছে, এগুলো অবশ্যই ভালো করে পড়বে, তা না হলে কিন্তু তোমরা অ্যাকচুয়ালি কোন টেস্ট করতে হবে সেটা বলতে পারবে না। টেস্ট দ্য পপুলেশন ভ্যারিয়েন্স উইথ এ স্পেসিফাইড ভ্যালু। তাহলে একটা স্পেসিফাইড একটা পপুলেশনের একটা স্পেসিফাইড ভ্যালু, ভ্যারিয়েন্সের একটা স্পেসিফাইড ভ্যালু টেস্ট করার জন্য আমরা করতে পারি কাই স্কোয়ার টেস্ট। অর্থাৎ এখানে আমরা যদি লিখি সেটা হচ্ছে সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু ধরো 1.2, ঠিক আছে? এটা যদি আমরা টেস্ট করতে চাই, অর্থাৎ একটা স্পেসিফাইড ভ্যারিয়েন্স, হ্যাঁ, এটা যদি টেস্ট করতে চাই তাহলে আমরা কাই স্কোয়ারের মাধ্যমে করতে পারবো। একইভাবে সেভারেল ভ্যারিয়েন্স, অনেকগুলো ভ্যারিয়েন্স যদি আমরা কাজ করতে চাই, সিগমা 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু সিগমা 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু সিগমা 3 স্কোয়ার, অর্থাৎ মোর দেন টু ভ্যারিয়েন্স যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের টেস্টের স্ট্যাটিস্টিকটা হবে কাই স্কোয়ার। একইভাবে ইকুয়ালিটি অফ সেভারেল কোরিলেশন কোফিশিয়েন্ট, তোমরা দুটো কোরিলেশন করেছো জেড টেস্টের মাধ্যমে। দেখো তোমাদের জেড টেস্টের ক্ষেত্রে আমরা বলেছিলাম ডিফারেন্স বিটুইন টু কোরিলেশন কোফিশিয়েন্ট, কোথায়, এই যে ইকুয়ালিটি অফ টু পপুলেশন কোরিলেশন কোফিশিয়েন্ট। তাহলে দুটো কোরিলেশন কোফিশিয়েন্ট টেস্ট করার জন্য আমরা জেড টেস্ট করেছি, এবং সেভারেল কোরিলেশন যদি হয় সেই ক্ষেত্রে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকটা হবে কাই স্কোয়ার। ওকে, একইভাবে সেভারেল প্রপোর্শন যদি হয়, দুটো প্রপোর্শন আমরা জেড টেস্টে করেছি, কিন্তু যদি সেভারেল প্রপোর্শন হয় সেই ক্ষেত্রে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকে হবে কাই স্কোয়ার। আর দুটো ইম্পর্টেন্ট ইউজেস আছে, সেটা হচ্ছে যদি আমরা অ্যাট্রিবিউটসগুলোর ইন্ডিপেন্ডেন্সি টেস্ট করতে চাই সেক্ষেত্রেও আমরা কাই স্কোয়ার করবো, এটা আমরা ম্যাথগুলো করবো এটার। এবং যদি আমরা গুডনেস অফ ফিট করতে চাই, একটা ডিস্ট্রিবিউশন প্রপারলি ফিট করলো কিনা বা কোন ডিস্ট্রিবিউশন ওয়েল ফিটেড হলো, সেটা টেস্ট করার জন্য আমরা কাই স্কোয়ার টেস্ট ইউজ করে থাকি। দেন
আমাদের এই গেল হচ্ছে আমাদের কাই স্কোয়ার টেস্টের ইউজেসগুলো। এরপরে আসো অ্যাপ্লিকেশন অফ এফ টেস্ট। এফ টেস্টগুলো আমরা তাহলে কোথায় করছি? আমরা যদি দুটো পপুলেশনের ভ্যারিয়েন্স টেস্ট করতে চাই, তোমরা দেখো, খেয়াল করে দেখবা যে আমরা কি কি নিয়ে কথা বলছি। দুটো পপুলেশনের ভ্যারিয়েন্স যদি টেস্ট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কাই স্কোয়ার টেস্ট করব। কিন্তু যদি একটু আগেই বললাম যদি একটা ভ্যারিয়েন্স টেস্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি কাই স্কোয়ার টেস্ট। তাহলে দুটো ভ্যারিয়েন্সের জন্য আমরা কোন টেস্ট ইউজ করব? এফ টেস্ট। আর হচ্ছে সেভারেল পপুলেশন মিন যদি হয়, অনেকগুলো মিন যদি হয়, দুটোর চেয়ে বেশি হয় যদি মিন, সেই ক্ষেত্রে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকটা হবে এফ টেস্ট। আর যদি দুটো হয় সেই ক্ষেত্রে আমরা টি করব অথবা জেড করব। মোর দেন 2 হলে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক হয়ে যাবে কি? এফ। এবং একইভাবে টেস্ট অফ সিগনিফিকেন্স অফ 2 অর মোর রিগ্রেশন কোফিসিয়েন্ট, যদি 2 বা তার চেয়ে বেশি রিগ্রেশন কোফিসিয়েন্টের টেস্ট করতে হয় সেই ক্ষেত্রে আমরা করব এফ টেস্ট। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের বিভিন্ন টেস্ট স্ট্যাটিস্টিকের যে ইউজেসগুলো আছে সেই ইউজেসগুলো। এগুলো তোমরা অবশ্যই কি করবে, আমাদের এই ব্যবহারগুলো তোমাদের মনে রাখতে হবে। যদি ইউজেসগুলো তোমরা না পারো তাহলে কিন্তু কোন টেস্ট কোন টেস্টের জন্য কোন টেস্ট স্ট্যাটিস্টিক ইউজ করবে সেটা কিন্তু তোমরা বলতে পারবে না। তাহলে আমি আরেকটু বলে দেই তোমাদের, আমরা আজকে যে কথাগুলো বলেছি সেখানে প্রতিটা টেস্টেরই 3টে ধরন আছে। একটা হচ্ছে সিঙ্গেল, অর্থাৎ একটা যদি হয়, একটা মিন, একটা ভ্যারিয়েন্স অথবা একটা কোরিলেশন কোফিসিয়েন্ট, অথবা আরেকটা ধরন আছে দুটো প্যারামিটার। একটা প্যারামিটার হতে পারে, দুটো প্যারামিটার হতে পারে, মোর দেন 2 প্যারামিটার। তো মোর দেন 2 প্যারামিটার হলেই সেটাকে আমরা সেভারেল বলি। সেভারেল মিন হতে পারে, সেভারেল ভ্যারিয়েন্স হতে পারে, সেভারেল কোরিলেশন কোফিসিয়েন্ট হতে পারে। সো তোমরা এই একটা, দুটো, তিনটে প্যারামিটারের যে টেস্টগুলো এগুলো আলাদা আলাদা করে নিজেরা লিখে নিয়ে কাজ করবে মনে, তাহলে তোমাদের আমার মনে হয় মনে থাকবে। তো আবারও বলছি, তোমরা এই টেস্টের যে ইউজেসগুলো আছে এটা ভালো করে মুখস্থ করে ফেলবে একদম। তা না হলে তোমরা কিন্তু কখন কোন টেস্ট ইউজ করতে হবে সেটা বলতে পারবে না, মানে তোমরা ধরতে পারবে না আর কি। তো এই তোমাদের আজকের এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা হয়তো ম্যাথে চলে যাব। ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাকুক। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। করোনা বেড়ে গেছে, আবার নিরাপদে থাকার চেষ্টা করো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।